যাচ্ছে দেশ হতে পারে গৃহযুদ্ধ। 10 তারিখ থেকেই আওয়ামী লীগ তাণ্ডব দেখাবে সারা দেশে। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রোয়ের চীন বিরোধী তৎপরতা। স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। এমিলিয়া কাজী। যতদিন বেঁচে থাকব মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর বঙ্গবন্ধুকে নিয়েই বেঁচে থাকব। কাদের সিদ্দিকী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতি এখন সরগরম ভোট খেলায়। দেশের মানুষ এখন আর ইউনুসকে চায় না। বাংলাদেশকে পাকিস্তান করে দিয়েছে একটা গোষ্ঠী। তার চিত্র দেখা যায় গত দুদিন আগেই। পাকিস্তান থেকে আসা পাখির বীজে থাকা টন টন মাদক দ্রব্য পপির বীজ। কি একটা ভয়ঙ্কর ব্যাপার। বাংলাদেশ এখন বিপদসীমার মধ্য দিয়ে পার করছে। বিভিন্ন দেশ এখন তাদের সংবাদ মাধ্যমে প্রকাশ করতে শুরুও করে দিয়েছে বাংলাদেশে জঙ্গি ঘাঁটি বসাতে সাহায্য করছে সরকারপক্ষ। শেখ হাসিনাও একাধিকবার বলেছে তিনি পদত্যাগ করেননি, তাকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বাধ্য করা হয়েছে। হাসিনা ভিডিও বার্তা দিয়ে দেশের মানুষের উদ্দেশ্যে বলেন, যার কাছে যা আছে ৭১-এর পরাজিত শক্তিকে আবার পরাজিত করতে হবে। সকলে লড়াই শুরু করে দাও। ইতোমধ্যে বিএনপি তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। এনসিপি একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। জামায়াত আবার গণভোটের জন্য আন্দোলনও করছে। তারা কাজের হাত ধরবে এটা নিয়েও ব্যস্ত সময় পার করছে। আর আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কাটিয়ে নির্বাচনে লড়াই করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে, একবার জাতিসংঘের কাছে, আরেকবার মানবাধিকারের কাছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে, দেশের একটা বড় গোষ্ঠীকে বাদ দিয়ে দেশে কোনোভাবে ভোট করতে দেওয়া হবে না। এই দাবিকে সামনে রেখেই আবার বড়সড় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটির ভারতে থাকা কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। ইউনুস হটাও দেশ বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে শহরে বিক্ষোভ মিছিল করবেন সোমবার। একেবারে বাংলাদেশ অচল করে দেওয়ার ডাক দিয়েছে হাসিনার দলের সমর্থকরা। হাসিনার রায় দেওয়ার দিন ধার্য করা দিন কি হয় ১৩ তারিখে। আর ওই ১৩ তারিখের রায়কে কেন্দ্র করে ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় নানক বলেন, বিভিন্নভাবে হাসিনাকে মারার পায়তারা করে গেছিল একটা গোষ্ঠী, আর তাদের পরিকল্পনা সফল না হওয়ায় এখন তারা পুতুল কোর্ট সাজিয়ে সেখানে হাসিনাকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশকে ব্যবহার করে চীন বিরোধী কার্যক্রম চালানোর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে বলে পুলিশের বিশেষ শাখার এসবির প্রতিবেদন থেকে জানা গেছে। এতে দেখা যায়, এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠনের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি, যাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। বাংলাদেশের মানুষ চীনের উইঘুরের মুসলমানদের প্রতি সহানুভূতিশীল। উইঘুরের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদও করেছেন তারা। ভারতীয় রয়ের পরামর্শে মুক্তিযুদ্ধ মঞ্চ ২০১৮ সালের অক্টোবরের পর থেকে উইঘুর মুসলমানদের প্রতি সহানুভূতির নামে চীনের বিরুদ্ধে প্রচারণা শুরু করে। এ কার্যক্রমে বিপুল অর্থায়ন আসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষ থেকে। আগামী বুধবার দেশের বিভিন্ন স্থানে তাদের কর্মসূচি পালনের গোপন তৎপরতা চালানোর টার্গেট রয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী চীন বিরোধী এ প্রচারণার সঙ্গে সরাসরি জড়িত ৪ জন। তারা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফি, খেলাফত আন্দোলনের সাবেক আমিরি শরীয়ত মৌলানা আবু জাফর কাসেমি এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তাদের মধ্যে ৩ জনই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম উসমানের নাম উঠে এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন জেলে রয়েছেন। এ প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের বিশেষ শাখার এসবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় কেউ মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ এয়ার কমোডর ইসফাক ইলাহি চৌধুরী আমার দেশকে জানান, এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করা অপরাধ। এতে ২ দেশের পারস্পরিক সম্পর্কে আস্থার সংকট তৈরি হয়। এসব কাজ দেশদ্রোহের শামিল। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর চীন বিরোধী কার্যক্রম আরও জোরদার হয়। বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলো সংশ্লিষ্টদের উপর কড়া নজর রাখছে। সংগঠনের উত্থান ও চীন বিরোধী প্রচারণা।
2018 সালের কোটা সংস্থার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত অধ্যাপক আকমা জামাল উদ্দিন ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ গঠন করেন। ওই বছরের মার্চে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদবঞ্চিত নেতা আমিনুল ইসলামকে সভাপতি এবং ছাত্রলীগ নেতা আল মামুনকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গঠন করা হয়। শুরুতে তারা কোটা ইস্যুতে সক্রিয় থাকলেও পরবর্তী সময়ে ভারতীয় মদতে উইঘুর মুসলমানদের সমর্থনের নামে মাঠে কর্মসূচি নিয়ে নামে। 2020 সাল থেকে উইঘুরদের সমর্থনে ঢাকায় একের পর এক সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ করলেও তাদের উদ্দেশ্য চীনের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা এবং ঢাকা বেজিং সম্পর্ক নষ্ট করা। এসব আয়োজনের পেছনে ছিল মুক্তিযুদ্ধ মঞ্চ এবং তার সহযোগী ছাত্র সংগঠনগুলো। পরবর্তী সময়ে আওয়ামী ওলেমা লীগের নেতা মুফতি মাসুম বিল্লাহ নাফি এবং সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবু জাফর কাসেমিও এ তৎপরতায় যুক্ত হন। 2020 থেকে 2022 পর্যন্ত ঢাকাসহ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, পঞ্চগড় ও যশোরের ছোট পরিসরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়। প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল 25 থেকে 35 জন। এদের মধ্যে অনেকেই অর্থের বিনিময়ে অংশ নিত বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, মাসুম বিল্লাহ 2021 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হন। অন্যদিকে মাওলানা আবু জাফর কাসেমি সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। মুক্তিযুদ্ধ মঞ্চের তৎকালীন নেতৃত্ব অপসারণের পর এ দুই ব্যক্তি আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় উইঘুর মুসলমানদের সমর্থনে মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পরিচালনা করেন। ঢাকায় অনুষ্ঠিত প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতেন মাওলানা আবু জাফর কাসেমি। ভারত সফর ও রাজনৈতিক যোগাযোগ। 2023 সালে বিএসএফ এর কয়েকজন নেতা ভারত সফর করে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই সফরের আয়োজন করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। তাদের মধ্যে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের নিয়মিত যোগাযোগ ছিল। সম্মিলিত ইসলামী ঐক্যজোটের আবু জাফর কাসেমি চীন ইস্যুতে অন্যতম সক্রিয় বক্তা ছিলেন। ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করা এই নেতা দীর্ঘদিন ভারতে অবস্থান করেছেন। অন্যদিকে ওলেমা লীগের সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ নাফিও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এবং বিএসএফ এর প্রধান সমন্বয়কারী। তিনিও বিজেপি নেতাদের কয়েকজন নেতার সঙ্গে একাধিক সাক্ষাৎ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গেও তার নিবিড় যোগাযোগ রয়েছে। 3 ধাপে কার্যক্রম। প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় এ চক্রের তৎপরতা 3 ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। দ্বিতীয় ধাপে সম্মিলিত ইসলামী ঐক্যজোট ও ওলেমা লীগের সম্পৃক্ততা। তৃতীয় ধাপে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরামের মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ ও ভারত সফর। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ব্যবহার করে চীন বিরোধী প্রচারণা চালিয়েছে। প্রতিবেদনের সংশ্লিষ্টদের প্রোফাইল। আমিনুল ইসলাম বুলবুল, গোপালগঞ্জের বাসিন্দা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও মুক্তিযুদ্ধ মঞ্চে সভাপতি ছিলেন। 2023 সালে নৈতিক ও সাংগঠনিক অসঙ্গতির অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে আজীবন বহিষ্কৃত হন। 2024 সালের 5ই আগস্টের পরে ভারতে পালিয়ে যান এবং সেখান থেকে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচার চালাচ্ছেন। তিনি রয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। আব্দুল লাল মামুন, গাইবন্ধার বাসিন্দা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদ বঞ্চিত মামুন কোটা বিরোধী আন্দোলনের সময় গঠিত মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক হন। পরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্দি মিয়ার এপিএস হিসেবেও কাজ করেছেন মামুন। মাওলানা আবু জাফর কাসেমি, ভারতের দেওবন্দ মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান। তিনি খেলাফত আন্দোলনের সাবেক নেতা। তিনি ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। চীনের উইঘুর সমর্থনমূলক সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভের মাধ্যমে জনমত গঠন